এ ভগবান, এ কেমন যুগ এসেছে! আজকালের ছেলেরা বাবাকে কিছুই মনে করে না। কেমন ছেলে! এমন ছেলে হওয়ার চেয়ে নিঃসন্তান থাকা ভালো ছিল। আমার ছেলে যদি এমন করতো, তাকে বেঁচে থাকা অবস্থায় গলা টিপে মেরে ফেলতাম। ভগবান যেন এমন ছেলে কারোর ঘরে না দেয়। আনন্দপুর নামক গ্রামে রাজু নামে একজন লোক তার স্ত্রী ছায়াকে নিয়ে বাস করত। তাদের একটি ছোট্ট মেয়ে ছিল, তার নাম ছিল পুতুল। পুতুলকে নিয়ে রাজু ও ছায়া খুব আনন্দে ছিল। কিন্তু ভাগ্যের খেলায় একদিন ছায়ার স্বামী রাজু হার্ট অ্যাটাক হয়ে মারা যায়। তারপর ছায়া তার মেয়েকে নিয়ে একলা হয়ে যায়। ছায়া তার মেয়েকে নিয়ে একটা ভাড়ার ঘরে থাকতে শুরু করলো। মা, মা, তোমার কি হয়েছে? তোমাকে এত উদাস উদাস লাগছে কেন? বলো না মা, কি হয়েছে তোমার? কি আর বলবো রে ছোট মা, তোর বাবা চলে যাওয়ার পর থেকে আমি পুরো একা হয়ে গেছি রে। রাতে ভালোভাবে ঘুম আসে না, শুধু চিন্তা করতে থাকি কেমন ভাবে সংসারটা চলবে, কিভাবে তোকে মানুষ করব। 3 মাস হয়ে গেল এই বাড়ি ভাড়া দিতে পারিনি। কালকে মাস শেষ হয়ে যাবে আর বাড়িওয়ালা আসবে টাকা নিতে। মা, কাল যদি বাড়িওয়ালা আসে, তুমি বাড়িওয়ালাকে সব টাকা দিয়ে দেবে। তুমি এত চিন্তা করো না মা। আরে মা, ওটাই তো চিন্তা। আমার কাছে কোনো টাকা পয়সা নেই। 3 মাসের টাকা এখনো বাড়িওয়ালাকে দিতে পারিনি। আমাদের খাওয়া দাওয়ার জন্য ঠিক মতো ভাত জোটে না। আর আমি বাড়িওয়ালাকে কিভাবে টাকা দেব বলতো? তারপর ছায়া তার মেয়েকে নিয়ে বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাবা, আমরা বাড়ি ভাড়া দিতে পারিনি বলে বাড়িওয়ালা আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তোমরা তো জানো বাবা, তোমরা ছাড়া এই দুনিয়াতে যাওয়ার মতন আমার যে আর কোনো জায়গা নেই। হ্যাঁ রে মা, সবই জানি। ভগবান যে কেন তোর কপালে এমন লিখেছে তাহা কে জানে। এত কম বয়সে তোকে স্বামী হারা হতে হলো। থাক বাবা ওসব কথা, আগে তুমি বলো কেমন আছো? কি আর বলবো, আমার শরীর ভালো নেই। সব সময় বিছানায় শুয়ে বসে থাকি। তোর দুটো দাদার সারাদিন একবার সময় হয় না আমাকে দেখবার। আমি এখন এই ঘরেই বন্দি থাকি। তুমি চিন্তা করো না, তোমার এখন বিশ্রামের দরকার। আমি এখন এমন অবস্থায় পড়েছি যে বলার মতো না রে মা। আমার কাছে কিছুই নেই জানিস। এমন একটা সময় গেছে যখন তোর দু দাদার কারোর একজনের শরীর খারাপ হতো, তখন আমি ও তোর মা সারা রাত দাদাকে নিয়ে বসে থাকতাম। এখন তো ওদের মধ্যে কেউ একবারও জিজ্ঞাসা করতে আসে না রে যে আমি কেমন আছি। বাবা, তুমি একদম চিন্তা করো না, আমি এখন তোমার কাছে চলে এসেছি। আজ থেকে আমি তোমার পুরো খেয়াল রাখবো। তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ছায়ার বৌদি রূপালী ছায়া ও তার মেয়েকে দেখে তার ঘরে গিয়ে স্বামীকে বলতে থাকে, এসে গেছে তোমার বোন, সাথে করে সব জামা কাপড় ও তোমার ভাগ্নিকেও নিয়ে এসেছে। মনে হচ্ছে সারা জীবন এখানেই থেকে যাবে।
এবার নাও, তোমার ঘাড় মুড়ে খেতে এসেছে তোমার বোন। তুমি বোঝো, আমি এ ব্যাপারে কিছুই বুঝি না। ঘরের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছায়া তার দাদা বৌদির সব কথা শুনতে পেল। ছায়া খুব ভালোভাবে বুঝতে পেরেছিল যে সে ও তার মেয়ে তার বাপের বাড়িতে থাকলে দাদারা মেনে নেবে না। বাবা, আমি একটু বেরোচ্ছি, দেখি কোনো কাজ পাই কিনা। আমি তো পুতুলকে সঙ্গে করে নিয়ে যেতে পারবো না। আমি যতক্ষণ না একটা কাজ জোগাড় করতে পারছি ততদিন পুতুলকে তোমাদের কাছে রেখে যাব। হ্যাঁ রে মা, তুই যা। এমনিতে আমি তোর দাদাদের ঘাড়ের বোঝা হয়ে আছি, তোকে কি আর বলবো। বাবা, আমি জানি না দাদারা এত স্বার্থপর কেন হয়ে গেল। ওরা না হয় আমাকে, আমার মেয়েকে দেখতে পারে না, ঠিক আছে, কিন্তু তুমি তো ওদের বাবা, তাহলে তারা খেয়াল রাখবে না কেন বাবা? সব তো আমার কপাল। তোর মা মারা যাওয়ার পর থেকে আমি একা হয়ে গেছি রে মা। কপালে যা লেখা আছে তা তো হবেই রে মা, সব কপালেরই দোষ। তুমি একদম চিন্তা করো না, দেখো একদিন সব ঠিক হয়ে যাবে। আর দাদারাও তোমার দেখাশুনো করবে, দেখে নিও। হ্যাঁ রে মা, সেই আশাতে তো বসে আছি, দেখি কবে আমার ছেলেরা আমাকে বুঝতে পারে। পরের দিন সকালে ছায়া গ্রামে বেরোলো কাজের খোঁজে। ছায়ার বেশি পড়াশুনো ছিল না, তাই সে কোথাও ভালো কাজ পাচ্ছিল না। সে গ্রামের এক ধনী লোকের বাড়িতে ঘর ঝাড়পোছ করার কাজ পেয়ে যায়। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। ছায়া বাড়ির সব কাজ করে তবে বাবুর বাড়িতে কাজ করতে যেত। তার বৌদিদের কোনো কাজ করতে হতো না। এই ছায়া, আমি আমার মেয়েকে স্কুলে দিতে যাচ্ছি, তুমি বাসি জামা কাপড়গুলি কেচে মেলে দেবে আর রান্নাটাও করে রাখবে। আমি আমার বান্ধবীর বাড়িতে যাব, ফিরতে দেরি হবে। বৌদি, তুমি কোনো চিন্তা করো না, আমি সব কিছু কাজ করে রাখবো। এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। ছায়ার বাবা তার বড় ছেলেকে বলে, বাবা সূর্যকান্ত, আমি কবে থেকে তোকে বলছি আমার ঔষধগুলো শেষ হয়ে গেছে, তুই এনে দে। তুই এনে দিস না বাবা, আমার খুব কষ্ট হচ্ছে। বাবা, তুমি এমনভাবে বলছো যেন আমি সারাদিন ঘরে বসে থাকি। বাড়িতে শুধু আমি একা থাকি না, বাড়িতে তোমার ছোট ছেলে প্রশান্তও তো থাকে, ওকে কেন বলো না? এই বলে সূর্যকান্ত রেগে ওখান থেকে চলে যায়। তখন সেখানে ছোট ছেলে প্রশান্ত চলে আসে। বাবা প্রশান্ত, আমার ওষুধগুলো একটু এনে দে না রে বাবা, আমার শরীরটা খুব খারাপ। বাবা, আমার কাছে এখন টাকা নেই, তাছাড়া আমি তোমার বৌমাকে নিয়ে একটু বেড়াতে যাব প্ল্যান করেছি, তুমি বরং দাদাকে বলো। প্রশান্ত, আমি তোর দাদাকে বলেছিলাম, তোর দাদা তোকে বলতে বলল, তুই আবার তোর দাদাকে বলতে বলছিস, তাহলে এখন আমি কি করব? দেখো বাবা, আমরা একটু বেরিয়ে আসি, তারপর না হয় দেখা যাবে। এই সব কথা বলে প্রশান্ত চলে যায়। বাবা মনের দুঃখে চুপচাপ ঘরে বসে থাকে। বাবা, কি হয়েছে?
তুমি চুপচাপ বসে আছো কেন? কি বলবো মা, আমার ওষুধগুলো কবে থেকে শেষ হয়ে গেছে। ছেলেদের বললে এ তার দিকে ঠেলে দেয়, তাকে বললে এর দিকে ঠেলে দেয়। কি আর বলবো। ভগবান, আমাকে তাড়াতাড়ি তুলে নাও, এ সংসারে বাঁচার স্বাদ মিটে গেছে। বাবা, আমাকে প্রেসক্রিপশনটা দাও। বাবুর ঘরে এ মাসের টাকাটা পাই, আমি ওষুধ এনে দেব। কি গো, তোমার বোন যে একদম খুঁটি গেড়ে বসে গেল। তোমার এই আয়ে আর কদিন বা চলবে? শেষে আমরাই পথে বসবো। তুমি কিছু একটা করো, ওর মা মেয়েকে এই বাড়ি থেকে তাড়িয়ে দাও। কি করি বলো? শোনো, আমি যেমনটি বলছি তেমনটি করো, দেখবে কাজ হয়ে যাবে। কি বুঝতে পারলে? ছায়া, ছায়া, কি হলো দাদা? তুই সকাল থেকে আমাদের ঘরে গিয়েছিলি? তোর বৌদির একটা গলার হার খুঁজে পাওয়া যাচ্ছে না। তুইও তোর মেয়ে যেদিন থেকে বাড়িতে এসেছিস সেই দিন থেকে টাকা চুরি যাচ্ছে। আজ আবার সোনার গয়না চুরি গেল। তুই ছাড়া তো আমাদের ঘরে আর কেউ ঢুকে না। তাহলে হারটা গেল কোথায় বল? দাদা, তুমি এসব কি বলছো? আমি আমার মেয়ে চোর? বড় খোকা, এসব কি বলছিস? এ তোর বোন হয়, আর নিজের বোনের সম্পর্কে এসব কথা বলতে পারছিস? বাবা, আমি একদম ঠিক বলেছি। ছায়া দাদার কথা শুনে উত্তর না দিয়ে তার মেয়েকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যায়। কাছাকাছি একটা ঘর ভাড়া নিয়ে মা মেয়ে থাকতে শুরু করলো। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। ওরা আমার মেয়েকে চোর অপবাদ দিয়ে তাড়িয়ে দিয়েছে। আমার মেয়েটার কপাল খুব খারাপ। এত কম বয়সে বিধবা হয়ে একলা হয়ে গেছে। বৃদ্ধ বাবা ছেলেদের ব্যবহার ও মেয়ের ওপর চোর অপবাদ এইসব চিন্তা করতে করতে অসুস্থ হয়ে পড়ে এবং একদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তার পরিবার তাকে শেষকৃত্য করার জন্য শ্মশানঘাটে নিয়ে যাবে। ঠিক সে সময় এক ভদ্রলোক গাড়ি থেকে নেমে বাড়িতে আসে। দাঁড়াও, আমি এখান থেকে তোমাদের বাবার দেহ শেষকৃত্য করতে নিয়ে যেতে দেব না। এমন কেন আপনি বলছেন? আমার বাবার দেহ নিয়ে যেতে দেবেন না? আমি এনার দেহ এই কারণে নিয়ে যেতে দেব না, কারণ উনি আমার কাছ থেকে 10 লক্ষ টাকা ধার নিয়েছিলেন। যতক্ষণ না আমি আমার টাকা পাবো ততক্ষণ আমি ওনার দেহ শেষকৃত্য করতে দেব না। গ্রামের সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক দেখছিল। তখন ছোট ছেলে বলতে থাকে, দেখুন বাবু, ওই টাকা তো আমার বাবা নিয়েছিলেন আপনার কাছ থেকে, আর এখন তো আমার বাবা চলে গেছেন। আপনার টাকা আমরা কোথা থেকে দেব? এইসব আমি জানি না। আমার টাকা আমি চাই, না হলে তোমার বাবার মৃতদেহ এখান থেকে আমি নিয়ে যেতে দেব না। আর আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে আমি পুলিশ ডাকবো। বাবা আপনার কাছ থেকে এতগুলো টাকা নিয়েছে, আর আমরা এই টাকা কিভাবে শোধ করব? এখন তো বাবা এই দুনিয়াতে নেই। আর যদি আপনার টাকা চাই তাহলে নিয়ে যান বাবার দেহ। আমরা টাকা শোধ করতে পারবো না। আপনার যা ইচ্ছা করার করে নিন। তাদের দু ভাইয়ের কথা শুনে গ্রামের সবাই রেগে যায়। এ ভগবান, এ কেমন যুগ এসেছে! আজকালের ছেলেরা বাবাকে কিছুই মনে করে না। কেমন ছেলে! এমন ছেলে হওয়ার চেয়ে নিঃসন্তান থাকা ভালো ছিল। আমার ছেলে যদি এমন করতো, তাকে বেঁচে থাকা অবস্থায় গলা টিপে মেরে ফেলতাম। ভগবান,
যেন এমন ছেলে কারোর ঘরে না দেয়। দুই ছেলে ব্যবসায়ীর টাকা দেবে না, পরে ব্যবসায়ী মৃতদেহ নিয়ে যেতে দেবে না বলে দিয়েছে। এইভাবে বাবার মৃতদেহ অনেকক্ষণ পড়েছিল। এইসব কথা তার মেয়ে ছায়া জানতে পারে। ছায়া কাঁদতে কাঁদতে বাবার বাড়ি যায়। বাবু, আমার কাছে কিছু সোনার গয়না আছে ও কিছু টাকা আছে। আপনি এই টাকাগুলি আপনার কাছে রাখুন, আর দয়া করে আমার বাবার শেষকৃত্য করার জন্য নিয়ে যেতে দিন। তারপরেও যদি আপনার টাকা শোধ না হয়, তাহলে আমি আপনার বাড়িতে সারা জীবন কাজের মেয়ে হয়ে থেকে যাব। আর যখন আপনার টাকা শোধ হয়ে যাবে, তখন আপনি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন। এবার আমার বাবার শেষকৃত্য করতে অনুমতি দিন। এসব দেখে ব্যবসায়ী রমেশের চোখে জল চলে আসে, আর উনি ছায়াকে বলতে থাকে, তুমি তোমার বাবাকে অনেক ভালোবাসো, সম্মান করো, আর তোমার দাদা বৌদিরা সব লোক দেখানোর জন্য করে। আর আমি এটাই জানতে পারলাম, মেয়েরা তার বাবা মাকে সত্যি সত্যি ভালোবাসে, কখনো দুঃখ কষ্ট দেয় না। তুমি মেয়ে হয়ে তোমার বাবাকে কত খেয়াল রাখতে, কত ভালোবাসতে। ভগবান যেন তোমার মতো মেয়েকে সব ঘরে ঘরে দেয়। এই সব দেখে ছায়ার দাদারা খুব লজ্জা পেয়ে গেল। তারপর ছায়া তার মেয়েকে নিয়ে সুখে দিন কাটাতে থাকে।